আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমি আজকের নবম ও দশম শ্রেণীর বেসিক দক্ষতা বাড়ানোর জন্য গাঠনিক সংকেত কি এই বিষয়ে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, আমরা যখন ডেল্টা এইচ কি ডেল্টা এইচ হচ্ছে তাপ এনথালপি বা তাপ পরিবর্তন সূচক রাশি। আমরা যখন ডেল্টা এইচ নির্ণয় করি তখন কিন্তু আমাদের এই গাঠনিক সংকেতের প্রয়োজন হয়। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কি বলতে পারবে এই ক্যালসিয়াম কার্বাইড CaC2 ক্যালসিয়াম কার্বাইডের সাথে যদি আমি পানি যোগ করি তাহলে কি তৈরি হয়? ক্যালসিয়াম কার্বাইডের সাথে পানি যোগ করলে কি তৈরি হয়? আসলে ক্যালসিয়াম কার্বাইডের সাথে পানি যোগ করলে তৈরি হয় অ্যাসিটিলিন, CH ত্রিবন্ধন CH, এভাবে লিখতে পারো। আবার এইচটা এখানে দিতে পারো, যেহেতু কার্বনের সাথে আসলে বন্ধনীটা থাকে এই জন্য। তাহলে CH ত্রিবন্ধনী CH প্লাস ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখানে দেখো ক্যালসিয়াম কার্বাইড এর সাথে পানির বিক্রিয়ায় অ্যাসিটিলিন এবং ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করে, কিন্তু এই বিক্রিয়া থেকে এটা বোঝা কিন্তু একটু কষ্টকর, তাই কিনা? যে ক্যালসিয়াম কার্বাইড থেকে আবার অ্যাসিটিলিন বা ইথাইন কিভাবে তৈরি হয়। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি ক্যালসিয়াম কার্বাইডের গাঠনিক সংকেত লিখতে পারো তাহলে বিষয়টা কিন্তু অনেক সহজে বুঝতে পারবে। যেমন ক্যালসিয়াম কার্বাইড কিভাবে সংযুক্ত আছে, দেখো দুইটা ক্যালসিয়াম আর একটা কি না, দুইটা কার্বন আর একটা ক্যালসিয়াম। আমি কিন্তু লিখলাম, আমার কিন্তু দেখো এই কার্বনের যোজ্যতা 4 পূর্ণ করতে হবে, তাহলে আমি এই জন্য আরও দুইটা বন্ধনী দিলাম। তাহলে দেখো এখানে 1 2 3 4, 1 2 3 4, প্রতিটা কার্বনের যোজ্যতা 4 হয়েছে আর ক্যালসিয়ামের যোজ্যতা হয়েছে কত? 2। তাহলে এখানে পানিতে কি থাকে? হাইড্রোজেন আর হাইড্রোক্সাইড বা হাইড্রোক্সিল যাই বলো, এটা কিন্তু থাকে। তাহলে দেখো আমরা খুব সহজে বুঝতে পারতেছি এখানে 2 অণু পানি যদি নেই তাহলে এই 2 অণু পানির 2টা হাইড্রোজেন যদি এখানে দেই তাহলে কি এটা পাওয়া যাচ্ছে না? আর একটা হাইড্রোজেন এখানে দাও তাহলে কিন্তু এটা পাওয়া যাচ্ছে। থাকছে কি? ক্যালসিয়াম। থাকছে কি? ক্যালসিয়াম। তো এই ক্যালসিয়ামের সাথে এই যে এখানকার 2টা হাইড্রোক্সাইড এই সামনে থাকা মানে সবার সাথেই থাকা ক্যালসিয়াম হাইড্রোক্সাইডে পরিণত হচ্ছে। তাহলে আমি আবারও লিখছি, দেখো আমি মুছে দিয়ে আবারও লিখছি, গাঠনিক সংকেত আমরা কেন জানব? গাঠনিক সংকেত জানা আমাদের কেন প্রয়োজন? আমি এই বিক্রিয়াটা দিয়েই তোমাদের দেখাচ্ছি যে আমি যখন ক্যালসিয়াম কার্বাইডের গাঠনিক সংকেত লিখবো তখন দেখো কেমন হবে। এই এখানে ক্যালসিয়াম কয়টা? একটা ক্যালসিয়াম। কার্বন কয়টা? 2টা। তাহলে আমি 2টা কার্বন দিলাম। ক্যালসিয়াম কয়টা? একটা। আমি একটা ক্যালসিয়াম দিলাম। এখন আমি কার্বনের যোজ্যতা কত পূর্ণ করবো? 4 1 2। এটাকে যেমন এই টানটাকে বলে বন্ধনী বা যোজ্যতা। তাহলে 1 2 3 4, 1 2 3 4, প্রতিটা কার্বনের যোজ্যতা 4 পূর্ণ হলো আর ক্যালসিয়ামের যোজনী কত? 1 2, আমরা সেটা জানি। এখন এই পানিকে যদি আমরা ভাঙি কি পাই? হাইড্রোজেন আর হাইড্রোক্সাইড। তো আমরা এখানে 2 অণু পানি নেব এবং ব্র্যাকেটের সামনে 2 দিয়ে সামনে 2 দিয়ে। তো দেখো তুমি যদি এখন এখানে এই যে 2টা হাইড্রোজেনের একটা এখানে দিয়ে দাও ফলে এটা আসবে না। দেখো এখান থেকে এটা যদি এটা বোঝা কত সহজ যে এখান থেকে একটা করে হাইড্রোজেন দিয়ে দাও, ওইটা হবে। বাদ থাকবে কি? হাইড্রোক্সাইড, সেটা ক্যালসিয়ামের সাথে চলে যাবে এই যে 2টা হাইড্রোক্সাইড হিসেবে। তাহলে কি দাঁড়ালো যে আমরা খুব সহজেই কিন্তু এই জিনিসটা বুঝতে পারবো। তাহলে গাঠনিক সংকেত আমাদের জানা অত্যন্ত দরকার, গাঠনিক সংকেত জানা আমাদের অত্যন্ত প্রয়োজনীয়। আমি আজকে সেই গাঠনিক সংকেত বিষয়ে আলোচনা করছি। তাহলে প্রথমে আমি গাঠনিক সংকেতের সংজ্ঞাটা লিখছি। গাঠনিক সংকেত কাকে বলে? যে কোনো বস্তুর অণুতে উত্তর, কোনো বস্তুর অণুতে
কোনো বস্তুর অণুতে তার উপাদান পরমাণুসমূহ তার উপাদান পরমাণুসমূহ কিভাবে সংযুক্ত আছে তা যে সংকেতের মাধ্যমে দেখানো হয় তাকে গাঠনিক সংকেত বলে। তাহলে কোনো বস্তুর অণুতে তার উপাদান পরমাণুসমূহ কিভাবে সংযুক্ত আছে তা যে সংকেতের মাধ্যমে দেখানো হয় যে সংকেতের মাধ্যমে দেখানো হয় তাহলে কোনো বস্তুর অণুতে তার উপাদান পরমাণুসমূহ কিভাবে সংযুক্ত আছে তা যে সংকেতের মাধ্যমে দেখানো হয় তাকে গাঠনিক সংকেত বলে। গাঠনিক সংকেত বলে। তাহলে কোনো বস্তুর অণুতে তার উপাদান পরমাণুসমূহ কিভাবে সংযুক্ত আছে তা যে সংকেতের মাধ্যমে দেখানো হয় তাকে গাঠনিক সংকেত বলে। যেমন গাঠনিক সংকেত যোজনী সমান হয়, গাঠনিক সংকেতের বন্ধনীগুলো যোজনী সমান হয়। যেমন হাইড্রোজেন, আমরা জানি হাইড্রোজেনের গাঠনিক সংকেত কেমন। এক্ষেত্রে আমরা যোজনীর কথা মনে করতে পারবো। হাইড্রোজেনের যোজনী কত? 1। এই জন্য আমরা একটা এই টান দেবো, এই টানটাকে বলে বন্ধনী। কি বলে? এই টানটাকে বন্ধনী। আর অথবা রেখা, বন্ধনী রেখা। তাহলে আমরা দেখতে পারতেছি যে হাইড্রোজেন একটা মাত্র রেখার সাথে পরস্পর যুক্ত থাকে। তাহলে এটা বলে একক বন্ধনী। কি বন্ধনী? একক বন্ধনী। যদি একটা বন্ধনী থাকে তাকে বলে একক বন্ধনী। আসলে আমরা যখন পঞ্চম অধ্যায় পড়ি তখন দেখতে পাই যে এখানে প্রতিটা হাইড্রোজেন একটা করে ইলেকট্রন শেয়ার করে। প্রতিটা হাইড্রোজেন একটা করে ইলেকট্রন শেয়ার করে হাইড্রোজেন অণু তৈরি করে। আবার একক বন্ধনী হতে পারে, যেমন অক্সিজেন। দেখো, অক্সিজেন O2 যখন আলাদা যুক্ত থাকবে, যেমন H2O এর ক্ষেত্রে, H2O পানির গাঠনিক সংকেতটা কেমন হতে পারে? এখানে যার যোজনী সর্বোচ্চ, যেমন অক্সিজেনের যোজনী বেশি, হাইড্রোজেনের যোজনী 1। আমরা জানি যৌগ গঠনের সময় যোজনের বিনিময় হয়। দেখো বন্ধুরা, এখানে হাইড্রোজেন কেন 2টা হলো বলো তো? কারণ অক্সিজেনের যোজনী 2। আর অক্সিজেন হলো কেন 1টা? কারণ হাইড্রোজেনের যোজনী 1। অর্থাৎ যৌগ গঠনের সময় যোজনের কি হয়? বিনিময় হয়। যৌগ গঠনের সময় যোজনের কি হয়? বিনিময় হয়। তাহলে আমরা লিখতে পারি এখান থেকে যে অক্সিজেনের যোজনী কত? 2। এই জন্য দুই পাশে 2টা বন্ধনী। আর হাইড্রোজেনের যোজনী কত? 1। এই জন্য আমি হাইড্রোজেন লিখলাম। ঠিক আছে? তাহলে এখানে অক্সিজেনের যোজনী কত? 2 আর হাইড্রোজেনের যোজনী 1। এই দেখো, এখানে অক্সিজেনের যোজনী 1, হাইড্রোজেনের যোজনী 1, এই হাইড্রোজেনের যোজনীও 1 আর অক্সিজেনের যোজনী 1 আর 2। তাহলে আমরা দেখতে পেলাম যে কখনোই বন্ধনী অর্থাৎ গাঠনিক সংকেতের এই বন্ধনীগুলো যোজনীকে অতিক্রম করবে না। যেরকম অক্সিজেনের যোজনী কখনোই এই জায়গায় 3 হতে পারবে না, হাইড্রোজেনের যোজনী কখনোই 2 হতে পারবে না। এভাবে আমরা গাঠনিক সংকেতগুলো প্রকাশ করব। তাহলে গাঠনিক সংকেত আরও যদি আমরা দেখি, আরও কিছু ভিন্ন ভিন্ন মৌলের, যেমন আমরা যদি এখন দেখি অক্সিজেন, শুধু অক্সিজেন যদি হয়, এটা কিন্তু হাইড্রোজেনের। আচ্ছা, যদি শুধু অক্সিজেন হয় তাহলে তার গাঠনিক সংকেত কেমন হয়? আচ্ছা, শুধু অক্সিজেন যদি হয় তার মানে 2টা অক্সিজেন। দেখো, অক্সিজেন O2-তে অক্সিজেনের একটা অণু যার ভিতর 2টা পরমাণু আছে। তাহলে এখানে অক্সিজেনের একটা কি অণু যার ভিতর কয়টা পরমাণু আছে? 2টা। তাহলে O2 মানে হচ্ছে অক্সিজেনের একটা অণু যার মধ্যে 2টা অক্সিজেন পরমাণু আছে। তাহলে এখন 2টা অক্সিজেন পরস্পরের সাথে কিভাবে সংযুক্ত আমরা একটু দেখি। এই একটা অক্সিজেন, আমরা একটা বন্ধনে দিলাম আর একটা অক্সিজেন। কি অক্সিজেনের যোজ্যতা কি 2 পূর্ণ হয়েছে? হলো না। তাহলে আমরা এখানে আর একটা বন্ধনে দেব। তাহলে একটা অক্সিজেনের সাথে আর একটা অক্সিজেন যুক্ত হওয়ার সময় 2 বন্ধনী তৈরি করে।
কি তৈরি করে, দ্বিবন্ধনী তৈরি করে। অর্থাৎ এখানে যেরকম আমরা এটাকে বন্ধনী বা রেখা বলতে পারি, একই সাথে আমরা কিন্তু পঞ্চম অধ্যায় রাসায়নিক বন্ধন থেকে শিখতে পারি যে প্রতিটা অক্সিজেন 2টা করে ইলেকট্রন শেয়ার করে অষ্টক পূর্ণ করার মাধ্যমেই অক্সিজেন অণু গঠন করে। আর মৌলিক গ্যাসসমূহ দ্বিপরমাণু, যেমন অক্সিজেন, নাইট্রোজেন, এগুলো N2। এখন নাইট্রোজেন যদি কেমন হয় তাহলে দেখি আমরা নাইট্রোজেন পরস্পরের সাথে কিভাবে যুক্ত থাকে। দেখো, নাইট্রোজেন পরস্পরের সাথে ত্রিবন্ধনীর মাধ্যমে যুক্ত থাকে। এই N ত্রিবন্ধনী N, কারণ আমরা জানি নাইট্রোজেন যোজনী কত, 3। নাইট্রোজেনের যোজনী কত, 3। তাহলে নাইট্রোজেন পরস্পরের সাথে 3টে একক বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে। অক্সিজেন পরস্পরের সাথে 2টা একক বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে। আচ্ছা, যদি এমন হয়, আমরা যদি এমন বিষয়টা বুঝতে পারি যে, দেখো, যদি আমরা বিষয়টা এরকম দেখি, আরও কিছু আমরা কিছু মৌলের সংকেত সম্পর্কে, গাঠনিক সংকেত সম্পর্কে আমরা একটু ধারণা নিই। তাহলে আমি এটা মুছে দিই। আচ্ছা, আমরা যদি কার্বন ডাইঅক্সাইড লিখি তাহলে কেমন হয়, CO2। আচ্ছা, আমি বলি যেটার যোজনী সবচেয়ে বেশি সেটা প্রথমে আমরা লিখবো। আমরা জানি কার্বনের যোজ্যতা কত, 4। তাহলে কার্বনের যোজ্যতা কত, 4। এই যে কার্বনের দুই পাশে আমি 2টা একক বন্ধনী দিলাম। অক্সিজেন আছে কয়টা, 2টা, এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম। তাহলে এইটি হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের গাঠনিক সংকেত। তাহলে কার্বন ডাইঅক্সাইডের গাঠনিক সংকেতে কার্বনের দুই পাশে 2টা করে একক বন্ধনী, দুই পাশে দেখো 1 2 3 4, অর্থাৎ কার্বনের দুই পাশে মোট যোজ্যতা কত, 4, আর প্রতিটা অক্সিজেনের যোজ্যতা কত, 2। এই যে 1 2 1 2। একইভাবে আমরা যদি মিথেন লিখি, মিথেন, আমি জাস্ট যৌগের ভিতর চলে গেছি আর কি, মিথেন লিখি, দেখো CH4 মিথেন, তাহলে তার গাঠনিক সংকেত কেমন হবে। আমি প্রথমে কার্বন লিখবো, আমি প্রথমে বলছি যার যোজ্যতা বেশি সেটা প্রথমে লিখবো। তাহলে প্রথমে কার্বন লিখলাম। কার্বনের চারপাশে কয়টা হাইড্রোজেন, 4টা। এই উপরে একটা হাইড্রোজেন, নিচে একটা, পাশে একটা হাইড্রোজেন, নিচে একটা হাইড্রোজেন, এই ডান সাইডে একটা হাইড্রোজেন। তাহলে এটা হচ্ছে মিথেনের গাঠনিক সংকেত, মিথেনের গাঠনিক সংকেত। তো গাঠনিক সংকেত আমাদের বিক্রিয়া বুঝতে খুব সাহায্য করবে। আমরা যদি গাঠনিক সংকেত সম্পর্কে ভালো ধারণা নিতে পারি, তাহলে আমরা রসায়নে খুব ভালো করতে পারবো এবং আমরা রসায়নে সবচেয়ে বেশি মার্ক ক্যারি করতে পারবো। তাহলে আমরা গাঠনিক সংকেত বিষয়ে এবার আরও কিছু ধারণা নেব। গাঠনিক সংকেত যদি আমি বুঝতে পারি তাহলে আমাদের বিক্রিয়া সম্পর্কে বুঝতে সাহায্য করবে। এছাড়া রসায়নের ডেল্টা এস নির্ণয়ের যে অঙ্কগুলো আছে এগুলো আমি খুব সহজে বুঝতে পারবো। তাহলে এবার আমরা যদি ইথেনের গাঠনিক সংকেত লিখি, অথবা ইথেন, দেখো ইথেন C2H6, এর নাম কি, ইথেন। এর নাম কি বলো, ইথেন। বিশেষ করে জীবাশ্ম অধ্যায়, জৈব যৌগের জীবাশ্ম অধ্যায় বুঝতে আমাদের খুব সাহায্য করবে এই গাঠনিক সংকেত। ইথেন, দেখো ইথেনকে যদি আমরা গাঠনিক সংকেত আকারে লিখি তাহলে কি দাঁড়ায়, যে ইথেনের কার্বন কয়টা, 2টা, এই 1টা 2টা দিলাম, 2টা কার্বন। হাইড্রোজেন কয়টা, 6টা। দেখো তুমি 1টা 2টা 3টা 4টা 5টা 6, তাহলে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। তাহলে এটা হচ্ছে ইথেন। এটা কি ইথেন, এটা কি তুমি, আমরা যদিও এটা হচ্ছে গাঠনিক সংকেত, এটা আমাদের ডেল্টা এস নির্ণয়ের অঙ্কের ক্ষেত্রে কাজে লাগে, কিন্তু এটা কিন্তু আমরা এভাবে লিখতে পারি। দেখো CH3, এই একক বন্ধন CH3, এই বইতে কিন্তু আমরা এইভাবে লেখা দেখতে পারি। এটা আসলে এখানে দেখো আসলে CH3, দেখো একটু সুন্দর করে লিখি, এই CH3, তাহলে ইথেন, অর্থাৎ এটাও যা এটাও তাই। দেখো এখানে এই কার্বনের চারপাশে 3টা হাইড্রোজেন আছে, এখানে কার্বনের চারপাশে 3টা, আর একটা 4টা, এই 3টা আর একটা কয়টা, 4টা। ওরা সবার যোজ্যতাই কত, 4। তাহলে ইথেন। একইভাবে তোমাকে যদি বলা হয় প্রোপেনের গাঠনিক সংকেত লেখো, তাহলে কিন্তু তুমি পারবে। আচ্ছা, প্রোপেনের সংকেত যদি তুমি না জানো তাহলে তুমি অ্যালকেনের সংকেত মনে রাখবে, যে অ্যালকেনের সংকেত কি, CnH2n প্লাস কত, 2। যদি আমার অধ্যায় একটু অন্য আলোচনা হয়ে যাচ্ছে অন্য অধ্যায়ের মতো, কিন্তু তারপর আমি বলছি প্রোপেন, 1 কার্বন হলে মিথ, 2 হলে ইথ, 3 হলে প্রপ। তাহলে এখানে C3H
3 দুগুণ 6 দিয়ে 8 H8। তাহলে কার্বন কয়টা? 3টা। 1টা 2টা 3টা। হাইড্রোজেন কয়টা? 8টা। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। তাহলে প্রতিটা হাইড্রোজেন আমি বসাই দিই। এই যে তাহলে আমরা দেখলাম এটা হচ্ছে প্রোপেনের গাঠনিক সংকেত। আচ্ছা, এবার প্রোপেন তো গেল, আমরা যদি অ্যালকিন লিখি, অ্যালকিন অথবা বেনজিন, এর গাঠনিক সংকেতটা কেমন হবে? বেনজিনের সংকেত কি বলো তো দেখি? বেনজিন, বেনজিন বেনজিন হচ্ছে C6H6, এটা হচ্ছে বেনজিনের আণবিক সংকেত। বেনজিনের আণবিক সংকেত কত? C6H6। এটা দ্বারা বোঝায় কার্বন আছে 6টা, হাইড্রোজেন আছে 6টা। তাহলে বেনজিনে কার্বন আছে কয়টা? 6টা, হাইড্রোজেন আছে 6টা। তাহলে আমরা প্রথমে এই বেনজিনের 6টা কার্বনকে লিখব। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা লিখলাম। এর পাশে হাইড্রোজেন দেবো কয়টা? 6টা। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এই 6টা হাইড্রোজেন। দেখো বন্ধুরা, এবার আমরা দেখতে পাচ্ছি প্রতিটা কার্বনের যোজ্যতা কত হয়েছে? 1 2 3 1 2 3 1 2 3। দেখো, আমরা তো জানি কার্বনের যোজ্যতা কত? 4। তাহলে আমরা এখানে একটা দ্বিবন্ধন দেবো, একটা পরপর। এখানে একটা দ্বিবন্ধন দেবো আর এখানে একটা দ্বিবন্ধন দেবো। তাহলে দেখো 1 2 3 4, এই হাইড্রোজেন যোজ্যতা 1, এই কার্বনের 1 2 3 4, মানে এই যোজ্যতাটা দুটো কার্বনের মধ্যে গণনা করতে হবে। 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4। তাহলে এটা হচ্ছে বেনজিনের গাঠনিক সংকেত। কার গাঠনিক সংকেত? বেনজিন। তুমি কি জানো যে এই বেনজিনের এই যে দ্বিবন্ধনটা তুমি যদি এক কার্বন পরপর দিলেই হবে? তুমি কিন্তু এখানে না দিয়ে এখানে দিতে পারো, এখানে না দিয়ে এখানে দিতে পারো, এখানে না দিয়ে এখানে দিতে পারো। এটা সঞ্চয়নশীল থাকে। এমনকি আমরা দেখছি যে এই বেনজিনটাকে এভাবে প্রকাশ করা হয়। তুমি যদি কার্বনগুলোকে চিহ্নিত না করো তাও অসুবিধা নাই। বেনজিনকে এইভাবে দেখো, আমি একটু সোজা করে দিই, এইভাবেই দুবার কি দেওয়ার পরে সংযুক্ত করে দেবো। হ্যাঁ, এখন দেখো এটা যত সুন্দর হয়, এটা যেন ডবল টান না হয়, ঠিক আছে? এটা ডবল টান হওয়া যাবে না। তাহলে এখানে দ্বিবন্ধন এখানে দাও, এখানে দ্বিবন্ধন এখানে দাও, এখানে দ্বিবন্ধন এখানে দাও। এটা বেনজিন। এটা কি বলো? বেনজিন। এমনকি বেনজিন, এমনকি দেখো এখানে এই বেনজিনের যে দ্বিবন্ধন, একান্তর দ্বিবন্ধন, এই জন্য এই দ্বিবন্ধনযুক্ত ইলেকট্রনটা ডিলোকালাইজড, মানে সঞ্চয়নশীল। এই জন্য আমরা এইভাবে লিখতে পারি। দেখো এই বেনজিন দিয়া ইন্টারমিডিয়েটে আমরা এই রকম সংকেত বেশি দেখতে পারবো উচ্চতর ক্লাসে। এই যেহেতু এটা সঞ্চয়নশীল এই জন্য এইরকম করে দেখানো। তাহলে এটা বেনজিনের ভিন্ন ভিন্ন অবস্থার গাঠনিক সংকেত। তাহলে আমরা এই বিষয়টা বুঝতে পারলাম। এখন আমরা নতুন আরেকটা যৌগের গাঠনিক সংকেত শিখি কেমন হয়, যাকে বলা হয় কিংস অফ কেমিক্যাল। কিংস অফ কেমিক্যাল, সালফিউরিক অ্যাসিড। কার বলো? সালফিউরিক অ্যাসিড। H2SO4, H2SO4। সালফিউরিক অ্যাসিডের গাঠনিক সংকেত এখন আমরা দেখব। দেখো, সালফিউরিক অ্যাসিডের গাঠনিক সংকেতে আমরা কেন্দ্রীয় মৌল সালফার, কি জানি? কেন্দ্রীয় মৌল সালফার। তাহলে কেন্দ্রীয় মৌল সালফারের আমরা প্রথমে লিখব, এই সালফার লিখলাম। এখন দেখো এখানে অক্সিজেন আছে কয়টা? 4টা। তাহলে আমরা 1টা 2টা 3টা 4টা দিলাম, ঠিক আছে? আচ্ছা, সালফার 1টা, অক্সিজেন 4টা হয়ে গেল। হাইড্রোজেন থাকলো কয়টা? 2টা। এই হাইড্রোজেন দিল। দেখো, হাইড্রোজেন দেওয়ার কারণে অক্সিজেনের যোজ্যতা 2 2 আর পূর্ণ হয়ে গেল। এই অক্সিজেনের যোজ্যতা কিন্তু 2 পূর্ণ হয়নি। তাহলে এখানে আমরা একটা দ্বিবন্ধন দিয়ে দেবো। এবার দেখো অক্সিজেনের যোজ্যতা 1 2 আর সালফারের যোজ্যতা কত? 1 2 3 4 যোজনী। সালফারের 3টা যোজনী হয়, যেমন হাইড্রোজেন সালফাইডে সালফারের যোজনী কত? 2। সালফার ডাইঅক্সাইডে সালফারের যোজনী হচ্ছে SO2। দেখো H2S, এখানে সালফারের যোজনী 1, S এর যোজনী কিন্তু 1, যোজনী কত? 1।
না, সালফারের যোজন হচ্ছে 2, এর বিনিময় হয়, তাহলে 2, সালফারের যোজনে 2। এবার হচ্ছে সালফার ডাইঅক্সাইড SO2। দেখো এখানে সালফার ডাইঅক্সাইডে সালফার এস, এই এস এর যোজন কত 4। আর SO3 সালফার ট্রাইঅক্সাইডে দেখো সালফার ট্রাইঅক্সাইড যদি লিখি যে আমরা সালফার ট্রাইঅক্সাইড এই সর্বোচ্চ S6 আর ও যদি 2 দিই, 2 × 2 3 × 2 6, তারপর বিনিময় করে দিবে পাওয়া যাবে। তাহলে এখানে সালফারের যোজনী কত 6। তাহলে দেখো ভিন্ন ভিন্ন অবস্থায় ভিন্ন ভিন্ন যৌগ গঠন হতে পারে। তো এখানে সালফারের যোজনী কত, এই 1 2 3 4 5 6, তার মানে সালফারের যোজনী পূর্ণ হয়েছে। অক্সিজেনের যোজনী কত 1 2, অক্সিজেনের যোজনী কত 1 2, অক্সিজেনের যোজনী কত 1 2, অক্সিজেনের যোজনী কত 1 2। তাহলে আমরা সালফিউরিক অ্যাসিডের এই গাঠনিক সংকেত লিখতে পারবো। এভাবে আমরা যে কোনো যৌগের সংকেত বা গাঠনিক সংকেত লিখতে পারবো। তাহলে গাঠনিক সংকেত তোমাকে ভালো করতে হলে তোমাকে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে যোজনী। যোজনী সম্পর্কে পরিষ্কার স্বচ্ছ ধারণা থাকতে হবে। আর যোজনী নির্ণয়টা কিন্তু সহজ। আমরা জানি কোনো মৌল, যেমন গ্রুপ 1 এর মৌল হাইড্রোজেন, সোডিয়াম, হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। এদের যদি ইলেকট্রন বিন্যাস করো, দেখো 1s1 লিথিয়াম, 1s2, 1s2, 2s1। এই যে সোডিয়াম 1s2, 2s2, 2p6, 3s1। দেখো সবারই বাইরে একটা করে ইলেকট্রন আছে। সর্ববস্থিত শক্তি স্তরে বিজোড় ইলেকট্রনই তার যোজনী। তাহলে গ্রুপ 1 এর মৌলগুলোর যোজনী 1, গ্রুপ 2 এর মৌলগুলোর যোজনী কত 2। একইভাবে গ্রুপ 3 তো আমরা জানি যে অবস্থান্তর মৌলের মধ্যে চলে গেছে। একইভাবে গ্রুপ 17 দেখো অষ্টক পূর্ণ করার জন্য কয়টা ইলেকট্রন কম, একটা। যেমন আমরা যদি ফ্লোরিনের কাঠামো দেখি, ফ্লোরিন 9, দেখো 1s2, 2s2, 2p, দেখো 2 2 4 আর 5 9, তাহলে 5 আর 2 7। অষ্টক পূর্ণ করার জন্য কয়টা দরকার, একটা। তো অষ্টক পূর্ণ করার জন্য একটা দরকার, সে একটা গ্রহণ করে, এই জন্য তার যোজনী 1। ফ্লোরিনের যোজনী কত 1। অথবা তুমি যদি আরও একটু সূক্ষ্মভাবে শিখতে চাও, দেখো 1s2, 2s2, 2px2, 2py2, 2pz1। এই যে সর্ববহিষ্ঠ শক্তি স্তরে বিজোড় ইলেকট্রন একটা, এই জন্য এটা তার যোজনী 1। তাহলে আবার যোজনী, আমরা জানি যোজনী হচ্ছে কোনো মৌল অন্য মৌলের সাথে যুক্ত হওয়ার ক্ষমতা। তাহলে কোনো মৌল অন্য মৌলের সাথে যুক্ত হওয়ার ক্ষমতাকে কি বলে, যোজনী বা যোজ্যতা বলে। এবার আমরা আরও কিছু যৌগের গাঠনিক সংকেত লিখি, যেমন অ্যাসিটিলিন। অ্যাসিটিলিনের সংকেত কত, C2H2। C2 কত, H2, অ্যাসিটিলিন। অ্যাসিটিলিন দেখো কার্বন কয়টা, 2টা, একটা 2টা, হাইড্রোজেন কয়টা, একটা 2টা, দিয়ে দাও। এবার চোখ বুঝে বন্ধনী দাও। দেখো কার্বনের যোজ্যতা কত, 1 2 3 4, 1 2 3 4। আর এইভাবে হাইড্রোজেন যোজ্যতা 1। এটা হচ্ছে অ্যাসিটিলিনের গাঠনিক সংকেত। এটা কি বলো, অ্যাসিটিলিন। অ্যাসিটিলিন, অ্যাসিটিলিন, অ্যাসিটিলিনের গাঠনিক সংকেত। একইভাবে আমরা যদি হাইড্রোজেন পার অক্সাইডের কথা বলি, H2O2, H2O2, এই সহজ। দেখো এখানে এই অক্সিজেনের যোজ্যতা কত, 1 2, এই অক্সিজেনের যোজ্যতা কত, 1 2, হাইড্রোজেন যোজ্যতা কত, 1, হাইড্রোজেনের যোজ্যতা কত, 1। তাহলে এটা হচ্ছে হাইড্রোজেন পার অক্সাইড, হাইড্রোজেন পার অক্সাইড, হাইড্রোজেন পার অক্সাইড, হাইড্রোজেন পার অক্সাইড। তাহলে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে যে যখন গাঠনিক সংকেত আমরা লিখব তখন এক রেখা দেব। এই রেখাগুলো কি হবে, বন্ধনী। এই রেখাগুলোই হচ্ছে বন্ধনী। আর এগুলো মূলত শেয়ারকৃত ইলেকট্রন, কখনোই যোজ্যতাকে অতিক্রম করবে না। আর তাহলে আমরা যোজ্যতা বা যোজনীর সাহায্যে আমরা যদি লিখতে পারি তাহলে খুব সহজেই সেই যৌগের গাঠনিক সংকেত লিখতে পারবো। তাহলে আমরা এরকম বেসিক বিষয় শিখতে চাই। যদি আমরা শিখতে চাই তাহলে আমার প্রথম ভিডিও রসায়নের, আমি ভবিষ্যতে আরও ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।
সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।